রাত 11:52 সেলফি মোডে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও ভেঙে চুরমার করে দিল একটা সাজানো বাগান আর এক ভিন্ন খাতে বইতে থাকা আন্দোলনের মুখ। আর এই ভিডিওতেই উত্তর দেওয়া হলো অনেক কিছু। উত্তর দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2002 সালে গুজরাট দাঙ্গার পর ভারতে একটি সস্তা জনপ্রিয় ট্যাগ চালু হয়েছিল, দাঙ্গাবাজ ফ্যাসিস্ট মোদী। পাকিস্তানিরা নাম দিয়েছে কসাই মোদী। 2014 সালে যখন ভারতের বিপুল জনসমর্থন নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখনও বিরোধিতা শালীনতার বাঁধ ভেঙে আক্রমণ করতে ছাড়েনি। পরপর 3 বার ভারতের প্রধানমন্ত্রী হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। দেশের পরিকাঠামো, বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি নির্ভর কারিগরি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সর্বোপরি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক লম্বা লাফ দিয়েছে ভারত। আর এখানেই নড়ে চড়ে বসে বিশ্বের সবথেকে বড় শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। তারা নীতি বদলাতে শুরু করে, প্রকাশ্যে বলতে থাকে চীনের ক্ষেত্রে তারা যে ভুল করেছিল তার পুনরাবৃত্তি হোক। গত 4 দশক আগে সস্তা উৎপাদনের লক্ষ্যে শিল্পের বন্যা বইয়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শিল্পগোষ্ঠীরা। আজ চীন প্রযুক্তি উৎপাদন, অবকাঠামো নির্মাণে যে স্বাক্ষর রেখেছে তাতেই চূড়ান্ত বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। তারা বুঝতে পেরেছে কায়ার থেকে ছায়া অনেকটাই বড় হয়ে গেছে। ফলত যুক্তরাষ্ট্র চায় না এশিয়াতে আরও একটি শক্তিধর রাষ্ট্র মাথা তুলে দাঁড়াক। এ তো গেল ভূ রাজনীতির কথা। এবার আসা যাক ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কিভাবে ম্যানেজ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রতিবেশী দেশগুলিতে ঘটে যাওয়া তথাকথিত গণ অভ্যুত্থানের কায়দায় ভারতেও যে একটা প্রয়াস চালানো হয়েছিল, তার গতিপথ কিভাবে বদলে দেওয়া হলো। সারা বিশ্বে কোনো পণ্যের বিপণনের জন্য কয়েকটি প্রধান স্তরকে ঠিক করা হয়, যেমন টার্গেট অডিয়েন্স, মার্কেট এবং ডিমান্ড ও সাপ্লাই। বিশ্ববাজারে এখন আন্দোলন আগের মতো অবস্থায় নেই। এটি সম্পূর্ণ পুঁজিপতি ও বিশ্ব রাষ্ট্রনায়কদের ব্যবসার অঙ্গ হয়ে উঠেছে। বিষয়টি আরও একটু সহজ করে বোঝা যায়। ধরা যাক আপনি চাকরি করেন, মাসে মাইনে পান 20,000 টাকা। আপনার একটি মোটর বাইক কেনার ক্ষমতা রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আপনাকে একটি 4 চাকা গাড়ি কেনার জন্য বারবার বিজ্ঞাপন ফিড দেখানো হবে। আপনার কাছে মাসে 200 বার সহজ কিস্তিতে ঋণ নেওয়ার আবেদন করা হবে। দেখানো হবে এই 4 চাকা আপনার বিলাসিতা নয়, বরং জীবনের অত্যন্ত প্রয়োজনীয়। আর এই ফাঁদে যারা পা দেন তারা বুঝতে পারেন কোন জালে জড়িয়ে গিয়েছে। এখানেও আন্দোলনের নতুন নাম দেওয়া হয়েছে জেনজি। কারণটা কি? তারা সামাজিক মাধ্যমে অনেক বেশি সময় কাটায়। বাস্তব জীবন থেকে কয়েক আলোকবর্ষ দূরে তারা বিচিত্র এক স্বপ্নের জগতে ঘোরাফেরা করে। ধৃতরাষ্ট্র ও গান্ধারীর মতো অভিভাবকরা তাদের হয়ে সওয়াল করে। তাদের একটা অংশ এডুকেটেড মানে মাস্টার্স বা পিএইচডি করেছে, কিন্তু বাস্তবে দেশ কিভাবে চলে, ভারতের মতো বৃহৎ রাষ্ট্রযন্ত্রের আসল সমস্যা ও তার সমাধানের পথ তারা খোঁজার চেষ্টা করে না। তারা মাস হিস্টেরিয়াতে ভুগতে থাকে। তাই এই সহজলভ্য তাজা বারুদে আগুন লাগানো অনেক সহজ। অর্থাৎ বর্তমান সময়ে যে ছাত্র সমাজ এমন একটি অশান্ত মেজাজে ঘুরে বেড়াচ্ছে, তাদের আচার ব্যবহারকে বিজ্ঞাপনী কায়দায় প্রতিষ্ঠা করে গোটা ছাত্র সমাজকে জালে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। নামকরণ হচ্ছে জিজি, জেন আলফা ইত্যাদি। মোদী যে কৌশলে খেলে দিলেন, 2011 সালে আরব বসন্তের আগুনে বা গণ অভ্যুত্থানের খেলা সারা বিশ্ব দেখেছে। টিউনিশিয়া, ইজিপ্ট, লিবিয়া, ইয়েমেন, সিরিয়া, বাহরাইন একাধিক দেশ জ্বলেছে। মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। প্রায় 1 দশক পর সেই বিদেশি পণ্য ছড়িয়ে দেওয়া হয়েছে এশিয়াতে। 2022 সালে শ্রীলঙ্কা, 2024 সালে বাংলাদেশ, 2025 সালে নেপাল। প্রত্যেকটি জেনজি আন্দোলনেই লাশ পড়েছে। অনেকেই মনে করছে 2026 সালে ককরোচ জনতা পার্টির আন্দোলন সর্বসেরা, ইতিহাসে প্রথম। তাই কি? 1974 সালে ভারতে এক বৃহৎ ছাত্র আন্দোলন হয়েছিল, যা পরিচিত জয়প্রকাশ নারায়ণ বা জেপি মুভমেন্ট বলে। মূল ইস্যু ছিল খাদ্য সংকট, অর্থনৈতিক মন্দা এবং ইন্দিরা গান্ধী সরকারের পেশি শক্তির আস্ফালন। সেই বছর মার্চে পাটনায় 5 ছাত্রের মৃত্যু হয়, আর এপ্রিলে
গয়াতে 12 ছাত্রের মৃত্যু হয় পুলিশের গুলিতে। গুজরাটেই মৃত্যু হয় শতাধিক। এই আন্দোলনের পর বেশ কিছু নতুন তরতাজা রাজনৈতিক নেতা উঠে আসে ভারতের রাজনীতিতে। তাদের মধ্যে অন্যতম অটল বিহারী বাজপেয়ী, নীতিশ কুমার, মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদবের মতো নেতারা। পরবর্তী সময়ে আমরা কি দেখেছি? মুলায়ম সিং যাদবের দলের ভিড় জমিয়েছিল চম্বলের কুখ্যাত ডাকাতেরা। তার পুত্র অখিলেশের আমলেও দেখা গিয়েছে আতিক আহমদের মতো দাগী অপরাধীরা কিভাবে শাসন ব্যবস্থাকে পকেটস্থ করেছিল। আর লালু প্রসাদের মতো বর্ষিয়ান নেতারা কিভাবে পশু খাদ্য কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, রেলের চাকরি কেলেঙ্কারিতে ডুবে গিয়েছেন। 1990-এ মন্ডল কমিশনের রিপোর্টে লাগু হওয়ার পর কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল একটা বড় অংশের ছাত্র সমাজ। এর বিরোধিতায় যে ছাত্র প্রথম আত্মহুতি দেওয়ার চেষ্টা করেছিলেন তার নাম রাজীব গোস্বামী। 2004 সালে তিনি শারীরিক নানা জটিলতায় মারা যান। তারপর 200-র ওপর ছাত্রছাত্রী আত্মাহুতি দেওয়ার চেষ্টা করে। ফেসবুক, ইনস্টাগ্রামের ফিডের মতোই এই সমস্ত ইতিহাস এখন বৃহৎ কবরস্থানে চলে গিয়েছে। 2014 সালের আগে পর্যন্ত গোটা দেশ নানা বিশ্ব রেকর্ড গড়া কেলেঙ্কারি দেখেছে। 2G কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি সহ নটি স্ক্যাম বা কেলেঙ্কারি সামনে আসে। না, সেই সময় কোনো জেনারেশন এনএফটিকে মাঠে নামতে দেখা যায়নি। কিন্তু 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটি কেলেঙ্কারিও প্রকাশ্যে আসেনি। বরং বিদেশি বিনিয়োগ বাড়ছে, পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে, স্বাস্থ্য থেকে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে। এখানে কি সমস্যা দেখা দিচ্ছে কোথাও? 2026 সালে ককরোচ আন্দোলনে একটি লাশও পড়েনি। পেপার লিক কাণ্ডে যথাসময়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয় তাই নতুন করে নিট এক্সাম নেওয়া হয়েছে। কড়া আইন নিয়ে আসার পদক্ষেপ নিয়েছে সরকার। জেল জরিমানা বাড়ানো হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে পরীক্ষার কৌশলে। এমনকি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফাও দিয়েছেন। অর্থাৎ এই সরকার প্রতিটি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কতটা সংবেদনশীল বর্তমান সরকার। এখানে শেষ করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও একটি বড় পদক্ষেপ করে আড়ালে থাকা শক্তিদের বার্তা দিয়েছেন তিনি আছেন। রাত 11:52-তে সেলফি মোডে ভিডিও তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ভিডিওর ভিউ, লাইক, শেয়ার, কমেন্ট কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন পার করে বিশ্ব রেকর্ড গড়েছে। পরের দিন আরও আত্মবিশ্বাসী হয়ে দেশের নাগরিক থেকে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারতীয় ও বিদেশি ভক্ত অনুরাগীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বুঝিয়ে দিয়েছেন এটি আচমকা কোনো গড়ে ওঠা দেশ নয়। এই ভূখণ্ডে মিলেমিশে রয়েছে একটা প্রাচীন সভ্যতা, শিক্ষা, সংস্কারের বুনিয়াদ। বিশ্বাস করুন, আরশোলা মেরে নতুন বিদেশি পণ্য ভারতের বাজারে ছাড়তে চেয়েছিল কিছু শক্তি। সেই বাজারে প্রবেশ করার কৌশল বন্ধ করেছেন মোদি তাদের অস্ত্র দিয়ে। যেটা গোয়াবাতা রাজাপক্ষে পারেননি, শেখ হাসিনা পারেননি, কেপি শর্মা ওলিও পারেননি।